দেখো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ো পাস কোর্সে অর্থাৎ এমডিসি, তো তোমাদের এই সেমিস্টারে দুটো পেপার পড়তে হচ্ছে ইতিহাসের, CC4 এবং CC5। তো CC4-এর যে সিলেবাস হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, এর আমি সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের ভিডিওতে দেখে নেব আরও যে একটি পেপার CC5 অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক প্রশ্ন এবং সেই প্রশ্নগুলির মধ্য থেকে টপ 6 কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে 5, 10 এবং 20, সেগুলোর টপ 6 কোশ্চেন বা টপ 4 কোশ্চেন আমি আজকে দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো প্রথমে আমরা এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক প্রশ্নগুলো কী রয়েছে সেগুলো দেখে নিই। দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো মূলত 5 নম্বরের টিকা টাইপ প্রশ্ন। তো প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও জাস্ট। ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বারুনির মূল্যায়ন করো। সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারুনির রচনা। ইবন বতুতা রেহালা কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়? তুমি কি মনে করো দিল্লি মামলুক সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইলতুৎমিশ? রাজিয়ার পতন, খলজি বিপ্লব, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী বা সংস্কার, দিল্লি সুলতানের পতনের জন্য ফিরোজের দায়িত্ব, ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানের প্রকৃত স্থপতি বা প্রতিষ্ঠাতা বলা যায়? বিন তুগলকের বিভিন্ন সংস্কার, বিশেষ করে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানীর সংস্কার, তার মুদ্রা সংস্কার, গুরু নানক, কোভিড, সুলতানি যুগের স্থাপত্য, সুলতান এবং অভিজাতের সম্পর্ক, সুলতান এবং খলিফার সম্পর্ক, সুলতানি যুগের নগরায়ন, সুলতানি যুগের কৃষকদের অর্থনৈতিক অবস্থা, সুলতানি যুগের বস্ত্রশিল্পের বিকাশ, মুক্তি কাদের বলে, সুলতানি রাষ্ট্রে এদের ভূমিকা কী, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের এই পেপারের সিলেবাস যেহেতু শুনলে তোমরা 1206 থেকে অর্থাৎ সুলতানি যুগের সূচনা থেকে 1526 অর্থাৎ বাবরের আগমন এই সময়কাল পর্যন্ত, সেক্ষেত্রে তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্নগুলো আমি রেখেছি। দেখো এই যে প্রশ্নগুলো এখানে বলছি, তোমাদের এই যে পেপারটা যে সিলেবাস, এই সিলেবাসটা এর আগে যে সিলেবাস ছিল অর্থাৎ CBCS, তো সেই সিলেবাসের হয়তো অন্য কোনো সেমিস্টারে ছিল, কিন্তু বিষয়টা কি একই রয়েছে। তো সেই সমস্ত সিলেবাসের বা সেই সিলেবাসের উপর ভিত্তি করে যে বিগত বছরগুলো পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার যে প্রশ্নগুলো পড়েছে এবং তোমাদের এই পেপারের যে পুরো সিলেবাস, সেই সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি করছি। কারণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলি তোমাদের এই সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই পুরো সিলেবাসের একাধিক প্রশ্ন রয়েছে, তবে এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এগুলো আমি তুলে ধরছি। তো মূলত এগুলো পুরো সিলেবাস কভার করা প্রশ্ন। তো এই গেল 5 নম্বরের প্রশ্নগুলো। এবার দেখে নেব 10 নম্বরের প্রশ্ন বা 20 নম্বরের প্রশ্ন। দেখো তোমাদের পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন থাকছে 5-এর টিকা, 10-এর মাঝারি প্রশ্ন এবং 20 নম্বরের বড় প্রশ্ন। তো আমি এখানে 10 এবং 20 একসঙ্গে কোশ্চেনগুলো দিয়েছি, পরে দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো 10-এর এবং কোন প্রশ্নগুলো 20-এর জন্য করবে। তো প্রথমে প্রশ্নগুলো দেখে নাও। দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? কিংবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসে, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারুনির রচনা। সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান। গিয়াসুদ্দিন বলবনের অবদান। আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বা সুলতানি সাম্রাজ্য তার বিস্তারে তার ভূমিকা। তার মূল্য নিয়ন্ত্রণ নীতি। তোমরা দেখে নাও পরপর প্রশ্নগুলো। মূলত এই প্রশ্নগুলো তোমাদের এই সিলেবাসের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সিলেবাসের প্রতিটা টপিক থেকে এই প্রশ্নগুলো তুলেছি, যে প্রশ্নগুলো বিগত বছর বারবার এসেছে এবং তোমাদের জন্য এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো থেকে আমি দেখিয়ে দেবো তোমাদের এবছরের জন্য কোন 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কোন 8টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রশ্ন পেপারে বা কোশ্চেন পেপারে পরীক্ষার 20 নম্বরে যেহেতু 2টো প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে 4টে প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে থেকে 2টো প্রশ্ন উত্তর করতে হয়। একইভাবে 10 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া থাকে, 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি এখানে দেখিয়ে দেবো সেই 4টি করে প্রশ্ন এবং টিকে টাইপ প্রশ্ন 6টা। আগে দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে। তো এই ছিল মূলত তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা নমুনা বা সাজেশন বললে চলে। তোমাদেরকে উচিত এই সমস্ত প্রশ্নগুলো করা, তবে এতগুলো প্রশ্ন করা তো সম্ভব নয়। সম্ভব হলে খুব ভালো কথা, তবে যাদের পক্ষে সম্ভব নয় তাদের জন্য বলছি এই 6টি করে প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশন লিস্টে উপর দিকে দেখে নাও কোন 6টি প্রশ্ন। তো প্রথমে তোমরা 5 নম্বরের যে 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আগে দেখে নাও
কোন 6টি কোশ্চেন টপ 6-এ রয়েছে? টপ 6-এর 1 নম্বর প্রশ্ন দেখো, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো বা একজন সংস্কারক হিসাবে ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন করো। এগুলো কিন্তু টিকারায় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের জন্য বলছি আমি। তো 5 নম্বরের 6টি প্রশ্নের মধ্যে এটি হলো 1 নম্বর প্রশ্ন। দেখে নেব 2 নম্বর প্রশ্ন কী রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, গিয়াসউদ্দিন বলবন সম্পর্কিত প্রশ্ন, অর্থাৎ সুলতান সম্পর্কে বলবনের ধারণা কিংবা গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল। এটি হলো 5 নম্বরের দ্বিতীয় প্রশ্ন টপ 6-এর। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি কিংবা বাজার নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, ইকতে ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি 4 নম্বর প্রশ্ন, টিকাটাই প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্ন। টপ 6-এর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইকতে ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, দিল্লি সুলতানির পতনের জন্য ফিরোজ শাহ তুগলক এর দায়িত্ব কতখানি ছিল। এটি 5 নম্বর প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। এটি 6 নম্বর প্রশ্ন। তো এই 6টি প্রশ্ন তোমাদের দিলাম। তোমরা এই 6টি প্রশ্ন 5 নম্বরের জন্য অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশন লিস্টে একটু উপরের দিকে রেখো। এবার দেখে নেব 10 নম্বরের প্রশ্নগুলো কী রয়েছে। দেখো 10 নম্বরে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি 4টে প্রশ্ন দিচ্ছি, আশা করছি 4টে প্রশ্ন করলে হয়তো তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো 4টে প্রশ্ন কি দেখে নাও। প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি হলো, বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। এটি কিন্তু 4টে প্রশ্নের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, মধ্যযুগীয় বাংলার সাংস্কৃতিক ইতিহাসে হুসেন শাহের অবদান আলোচনা করো। অর্থাৎ ইলিয়াস শাহ এবং হুসেন শাহ, এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা 100% বলে আমি মনে করছি। আর 2টো প্রশ্ন দেখে নেব। 4 নম্বর প্রশ্নের মধ্যে, মানে 4টে প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্ন দেখো কোনটা, সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কীভাবে ঘটেছিল। এবং 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল। তো এই দিলাম 4টে প্রশ্ন, অর্থাৎ সুফিবাদ, ভক্তিবাদ, হুসেন শাহ, ইলিয়াস শাহ। এই 4টে প্রশ্ন করলে আশা করছি তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 20 নম্বরের কোন 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 20 নম্বরের জন্য আমি 4টি প্রশ্ন তোমাদের সামনে রাখছি, যার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, দিল্লি সুলতানির সম্প্রসারণে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদী নীতির গুরুত্ব আলোচনা করো। এটি টপ 4-এর মধ্যে বড় কোশ্চেন, টপ 4-এর মধ্যে প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো। 2 নম্বর প্রশ্ন হলো এই যে প্রশ্নটি, মোহাম্মদ বিন তুগলক গৃহীত প্রকল্পগুলির একটি মূল্যায়ন করো বা প্রকল্পগুলি বিশ্লেষণ করো। এটি হচ্ছে টপ 4-এর মধ্যে দ্বিতীয় প্রশ্ন। টপ 4-এর 3 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা দাও। এটি টপ 4-এর 3 নম্বর প্রশ্ন। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, অর্থাৎ 20 নম্বরের শেষ প্রশ্ন দেখো, ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানির প্রকৃত স্থপয়িতা বলা যায়, বা দিল্লি সুলতানি সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান উল্লেখ করো। তো এই গেল 4টি 20 নম্বরের প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবে বা তোমাদের পরীক্ষাটা অনেকটাই ভালো হবে।